আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাকুঠির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত ১৩তম অধ্যায় সসীম ধারা, এই সসীম ধারা সম্পর্কে বিস্তারিত জানব এবং ধারা কি, কত প্রকার ও কি কি, এবং ধারার এই যে সমস্যাগুলো দেওয়া আছে এই অধ্যায়ের সমস্যাগুলোর সমাধান করব। তো প্রথমে আমাদের জানতে হবে ধারা কি। ধারা হলো এমন একটি বিশেষ প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে উপাত্তসমূহ ধারাবাহিকভাবে বৃদ্ধি অথবা হ্রাস পেতে থাকে। আমি যদি তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাই তাহলে তোমরা সহজে ব্যাপারটা বুঝতে পারবে। আমাদের আজকের আলোচ্য বিষয় সসীম ধারা। মূলত সসীম ধারা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সমান্তর ধারা এবং অপরটি হচ্ছে গুণোত্তর ধারা। প্রথমে আমাদের বুঝতে হবে যে সমান্তর ধারা ব্যাপারটা কি আর গুণোত্তর ধারা ব্যাপারটা কি। তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে তোমাদের অনেক ক্ষেত্রেই এই ধারা থেকে আসা প্রশ্নসমূহের অ্যান্সার বের করা অনেক বেশি সহজ হয়ে যাবে। যদিও আমরা সূত্র প্রয়োগ করে এই ধারা সমান্তর ধারা অথবা গুণোত্তর ধারা উভয় ক্ষেত্রেই খুব দ্রুত অ্যান্সার বের করতে পারি, তবে তোমাদের যদি এই সমান্তর ধারা অথবা গুণোত্তর ধারা সম্পর্কে বেসিক অনেক ভালো থাকে কিংবা তোমরা এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ অথবা প্রশ্নের অ্যান্সার সহজে করতে পারবা। এজন্য তোমাদেরকে আগে প্রথমে জানতে হবে ধারা আসলে কি, বা ধারা কাকে বলে, ধারা কত প্রকার ও কি কি। সমান্তর ধারা মূলত হচ্ছে দুই প্রকার, সসীম ধারা মূলত দুই প্রকার, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। মনে রাখতে হবে সসীম ধারা কত প্রকার, দুই প্রকার, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। আমরা যদি লক্ষ্য করি, আমি এখানে দুটো ধারা অঙ্কন করি, যেমন 2 + 4 + 6 + 8। একটি ধারা, দেখো আমি এখানে একটি ধারা নিয়েছি 2 + 4 6 এবং 8 একটি ধারা, এবং আবার একটি ধারা নেই 2 প্লাস আমি তোমাদের সামনে দুটি ধারা নিয়েছি। প্রথম ধারাটিতে আমরা দেখতে পাচ্ছি যে 2 + 4 + 6 + 8 ... এভাবে ধারাটি চলতে থাকবে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। আমি আগে বলেছি যে ধারা এমন একটা ব্যাপার যেখানে উপাত্ত সমূহ বৃদ্ধিও পেতে পারে অথবা হ্রাস পেতে পারে। তো আমি আপাতত তোমাদেরকে সহজে বোঝানোর জন্য স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধনাত্মক সংখ্যার যে ধারা সেটা দেখাচ্ছি। পরবর্তীতে আমরা অঙ্ক করার সময় ঋণাত্মক সংখ্যার ধারাও পাবো, অর্থাৎ হ্রাস বা কমে আসবে এমন হ্রাসমান যেটাকে বলি, এই ধরনের ধারা আমরা পাবো। তবে মনে রাখতে হবে যে এই যে ধারা, এখান থেকে আমরা এখন আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে যে সমান্তর ধারা কোনটি এবং গুণোত্তর ধারা কোনটি, অথবা আমরা কিভাবে বুঝতে পারি যে কোনটি সমান্তর ধারা অথবা কোনটি গুণোত্তর ধারা। যদি আমাদেরকে বলা হয় সমান্তর ধারা ও গুণোত্তর ধারার সংজ্ঞাটা আসলে কি হবে, তাহলে তোমরা এভাবে চিন্তা করবা। কোন ধারার পাশাপাশি অবস্থিত দুটি সংখ্যার পার্থক্য অথবা বিয়োগ ফল যখন সমান হবে তখন সে ধারাটিকে আমরা বলবো সমান্তর ধারা। আবারও বলতেছি, কোন ধারার পাশাপাশি অবস্থিত দুটি পদের বিয়োগফল যখন সমান হয় তখন আমরা তাকে বলি সমান্তর ধারা। তাহলে আমরা যদি প্রথম ধারাটির কথা চিন্তা করি তাহলে দেখো পাশাপাশি অবস্থিত 4 এবং 2, আমরা যদি 4 থেকে 2 বাদ দেই তাহলে অ্যান্সার থাকবে 2। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো পাশাপাশি অবস্থিত হচ্ছে 6 এবং 4, আমরা 6 থেকে যদি 4 কে বিয়োগ করি তাহলে অ্যান্সার থাকতেছে 2। এখানে লক্ষ্য করি যে 8 থেকে 6 কে যদি আমরা বিয়োগ করি তাহলে অ্যান্সার থাকতেছে 2। অর্থাৎ আমরা এই যে প্রথম ধারাটি দেওয়া আছে এই ধারাটিকে পাশাপাশি দুটি পদের যখন বিয়োগ করতেছি তখন এদের যে অ্যান্সারগুলো আসতেছে এই অ্যান্সারগুলো হচ্ছে কিন্তু সমান। তাহলে এই ধারাটিকে আমরা বলতে পারি সমান্তর ধারা। এই ধারাটার নাম কি হচ্ছে? সমান্তর ধারা। এখন আমরা যদি লক্ষ্য করি, আমি দ্বিতীয় যে ধারাটি লিখেছি এই ধারাটির দিকে যদি আমরা তাকাই তাহলে প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে অ্যান্সার হচ্ছে 2। এবং 8 এবং 4, 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে অ্যান্সার হচ্ছে 4।
আবার 16 থেকে 16 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে অ্যান্সার আসতেছে 8। তাহলে এটার পার্থক্য সমান হচ্ছে না। ব্যাপারটা বুঝতেছো তোমরা? একেবারেই মাথা ঠান্ডা করে ব্যাপারটা আগে বোঝো। আমি যখন এই ধারাটির ক্ষেত্রে প্রথম পদ পাশাপাশি অবস্থা দুইটা পদকে বিয়োগ করলাম, একটা পদ থেকে আরেকটা পদকে, তখন অ্যান্সার আসলো, প্রত্যেকটা অ্যান্সার আসলো একই রকম, সমান 2 2 2। 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2। প্রত্যেকটা অ্যান্সার আসতেছে সমান, এই জন্য এই ধারাটিকে আমরা বলতেছি সমান্তর ধারা। কিন্তু এই ধারাটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, এখান থেকে আমরা পাশাপাশি দুটি পদের যখন বিয়োগ করতেছি অ্যান্সার কিন্তু সমান আসতেছে না। একটা অ্যান্সার আসতেছে 2, 4 এবং 8। ভালো করে লক্ষ্য করো, 4 থেকে 2 বাদ দিলে অ্যান্সার হয় 2, 8 থেকে 4 বাদ দিলে অ্যান্সার হয় 4 এবং 16 থেকে 8 বাদ দিলে অ্যান্সার হয় 8। বুঝতে ব্যাপারটা? তাহলে এটা সমান্তর ধারা হতে পারে না। তাহলে এটা কি ধারা হতে পারে? আমরা গুণোত্তর ধারার সংজ্ঞা বিবেচনা করতে পারি। এখন আমি তোমাদেরকে বলতেছি গুণোত্তর ধারার সংজ্ঞাটা। মনে রাখবা, কোন ধারায় পাশাপাশি অবস্থিত দুটি পদের অনুপাত তথা ভাগফল যদি একই হয় তাহলে সেই ধারাটিকে আমরা বলতে পারি গুণোত্তর ধারা। আবারও বলতেছি, কোন ধারায় পাশাপাশি অবস্থিত দুটি পদের অনুপাত তথা ভাগফল যদি সমান হয় তাহলে সেই ধারাটিকে আমরা বলতে পারি গুণোত্তর ধারা। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমি এটা একটু মিশাই দেই, এখানে যদি একটু ভালো করে তাকাও তাহলে সহজে ব্যাপারটা বুঝতে পারবা। ধরো আমরা 4 থেকে 2 কে যদি ভাগ করি, পাশাপাশি অবস্থিত দুটি সংখ্যা হচ্ছে 4 এবং 2, তাহলে আমরা 4/2 আমাদের অ্যান্সার আসতেছে ইকুয়াল 2। আবার এখানে পাশাপাশি আছে 4 এবং 8, আমরা যদি 8 কে 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের তার অ্যান্সার আসতেছে 2। ব্যাপারটা বুঝতেছো? আবার দেখো এখানে পাশাপাশি আছে 16 এবং 8, আমরা যদি 16 কে 8 দ্বারা ভাগ করি তার অ্যান্সার আসতেছে 2। তাহলে এখন আমরা লক্ষ্য করলাম যে পাশাপাশি অবস্থিত দুটি পদের অনুপাত তথা ভাগফল প্রত্যেকটি যখন সমান হবে তখন আমরা তাকে বলতে পারি গুণোত্তর ধারা। তাহলে আমরা এই বিবেচনা থেকে বা এই সংজ্ঞা অনুযায়ী বিবেচনা করে বলতে পারি যে প্রথম যে আমি ধারাটি দিয়েছি 2 + 4 + 6 + 8 ধারাবাহিকভাবে 2 করে বৃদ্ধি পাচ্ছে, এটি একটি সমান্তর ধারা। আর হচ্ছে দ্বিতীয় যে ধারাটি আমি লিখেছি 2 + 4 + 8 + 16, এখানে কি হারে বৃদ্ধি পাচ্ছে? গুণোত্তর হারে বৃদ্ধি পাচ্ছে। এখানে সমান্তর হারে বৃদ্ধি পাচ্ছে, সমান হারে বৃদ্ধি পাচ্ছে। দেখো, বুঝতে হবে, প্যারা নেওয়ার কিছু নাই। এখানে প্রথমে ছিল 2, তারপর তার সাথে 2 যোগ হয়ে গেল 4, তারপর তার সাথে আবার 2 যোগ হয়ে গেল 6 এবং তার সাথে আবার 2 যোগ হয়ে গেল 8। প্রতিবারে সেই ধারাবাহিকভাবে 2 2 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। এজন্য এই ধারাটিকে আমরা বলবো সমান্তর ধারা। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতেছি যে প্রথমে ছিল 2 কিন্তু পরের বার হয়ে গেল 4, মানে 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, 2 দুগুণে 4, এবং 4 এর সাথে আবার যদি আমরা 2 গুণ করি 4 দুগুণে 8, এবং 8 এর সাথে যদি আবার 2 গুণ করি 8 দুগুণে 16। তাহলে এখানে কি হারে বৃদ্ধি পাচ্ছে? গুণোত্তর হারে। তাহলে এই ধারাটিকে আমরা কি ধারা বলতে পারি? গুণোত্তর ধারা। আমি আশা করি যে তোমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা ব্যাপারটা কি বুঝতে পেরেছো। এখন আমরা আসবো এই অধ্যায়ের থাকা যে অঙ্কগুলো আছে বা যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করতে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতেছো এবং বাকি অঙ্কগুলো এনজয় করবা এবং মনোযোগ দিয়ে দেখবা। ঠিক আছে, থ্যাংক ইউ।